গেল ৫ মাসে দেশের ব্যাংক খাত সহ অর্থনীতিতে সৃষ্টি হওয়া আতঙ্ক অনেকটাই কেটে গেছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয় নিয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানে সরকার পতনের পর সবচেয়ে বেশি চাপে পড়ে দেশের ব্যাংক খাত, সেই সঙ্গে দুর্বল রিজার্ভের কারণে চাপে পড়ে দেশের অর্থনীতিও। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানালেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কঠিন ছিল অর্থনীতির চাপ সামলে নেওয়া। আতঙ্ক কেটে গেছে, অন্তত খুব ভালো অবস্থানে না যেতে পারলেও আমরা বলতে পারবো যে খারাপ অবস্থানটা থেকে আমরা ফিরে আসতে পেরেছি, আরও খারাপ হবে না। $3.8 বিলিয়ন ওভারডিউ প্রায় সবটুকুই কিন্তু পরিশোধ করা সম্ভব হয়েছে, বাংলাদেশ সরকার পেরেছে। তিনি জানান, এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা, আর তা বাস্তবায়নে প্রয়োজনে বাড়বে নীতি সুধার। আগেও মূল্যস্ফীতি বাজারে ছিল, তারপরেও আমাদের নীতি সুধার আমাদেরকে বাড়াতে হয়েছে, 2 দফায় বাড়ানো হয়েছে। এবং সামনে এই ডিসেম্বর মাসে আমরা আশা করছি যে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আমাদের এই বাড়া কিন্তু অব্যাহত থাকবে। এ সময় তিনি আরও জানান, ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার প্রক্রিয়া চলমান আছে, সাথে দুর্বল ব্যাংকগুলোর প্রকৃত চিত্র খতিয়ে দেখতে নিরীক্ষা শুরু হয়েছে। ডলার রেট বেড়েছে, তার সঙ্গত কারণ ছিল, আপনারা ইতিমধ্যে জানেন যে কি কারণে ঘটেছে। ব্যাংক এখন রিজলিউশন ফ্রেমওয়ার্ক নামে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছে, যেখানে বোঝা যাবে যে ব্যাংকগুলোর আসলে কিভাবে তাদেরকে এই প্রবলেমটা রিজলভ করা যাবে। একটা টুলস হিসেবে মার্জারও আসতে পারে। এ সময় জানানো হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের বিদেশ যাওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেয়ার বিধান এখন আর কার্যকর নেই। এ কারণে নিরীক্ষা চলা 6টি ব্যাংকের এমডিরও বিদেশ যেতে বাধা নেই। কিন্তু তাদেরকে ডাকলে তাদের জন্য আশা পায়। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। গত 10 বছরের যে ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমার মনে হয় না যে পুরোটা ক্রাইসিস কাটিয়ে উঠেছে। এখনও কিছু ক্রাইসিস আছে কিছু ব্যাংকে, হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে, হয়তো কিছু সময় লাগবে। বাট এভাবে যদি কন্টিনিউ প্রসেসিংয়ে তারা চালায়, আমার মনে হয় 1 বছর 1.5 বছরের মধ্যে এই ক্রাইসিসটা কাটিয়ে উঠবে। ওয়েল, বাংলাদেশ ব্যাংক দে আর দ্য এক্সপার্টস, রাইট? সো তারা নিশ্চয়ই কোনো কিছু অ্যানালাইসিস করেই দেখতে পাচ্ছে যে এখন কিছুটা বেটার হয়েছে। বাট আই ডোন্ট থিঙ্ক যে 5 মাস ইজ এনাফ। ধরেন যে একটা টোটাল দেশের ইকোনমি পুরো শিফট হয়ে যাওয়ার জন্য, মানে খারাপ অবস্থা থেকে ভালো হয়ে যাওয়ার জন্য 5 মাস ইজ নট, আই থিঙ্ক, ইনাফ। বাট তারা যেহেতু বলছে, তারা নিশ্চয়ই কোনো প্যারামিটার দেখেই হয়তো বা বলছে। বাট আমরা চাবো যে এটা রিয়েল লাইফের ইম্প্যাক্টটা আসুক অ্যাজ সুন অ্যাজ পসিবল, সেটা যে কদিনে লাগু করে। অ্যান্ড উই আর হোপফুল। বিগত সরকার আমলে যতগুলি তথ্যভিত্তিক ইনফরমেশন পেতাম, সেগুলি আমাদের কারোই কাছে বিশ্বাসযোগ্য মনে হতো না। কিন্তু বর্তমানে এই ডক্টর ইউনূস সরকারের যেই আপনার কার্যক্রম, সেটা সবার কাছে গ্রহণযোগ্য, সাধারণ মানুষ অত্যন্ত আন্তরিকভাবে নিয়েছে এবং এদের প্রত্যেকটা ইনফরমেশন মানুষের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে। এবং আমার মনে হচ্ছে ইনশাল্লাহ আমাদের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। আগে ছিল 22 টাকা, এর আগে ছিল 18 টাকা, এর আগে ছিল 12 টাকা, এখন হলো 24 টাকা, 27 টাকা ডলারের দাম। এলসি করতে গেছি, এখন বলে যে 27 টাকা দিতে হবে, ব্যাংক বলে। আরও কিছু সময়ের দরকার, এখনই মন্তব্য করা যাবে না। আমার মনে হয় যে ইট উইল টেক টাইম। আরও এই বছরটা গেলে বোঝা যাবে যে হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্ট। তো তবে আমি আশাবাদী যে এটাই সংকটটা কাটিয়ে ওঠা যাবে আর কি। দ্যাটস দ্য থিং। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। গেল 5 মাসে দেশের অর্থনীতিতে সৃষ্ট আতঙ্ক অনেকটাই কেটে গেছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। একটা ইতিবাচক দিক হলো যে বাংলাদেশের অর্থনীতিতে যে রিজার্ভের পরিমাণ বাড়ছে, এটা একটা ইতিবাচক দিক। কিন্তু মানুষের হাতে যে টাকা, এই টাকা কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকে পৌঁছে নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যে দেশ থেকে পাচার হয়েছে, এখন পর্যন্ত কিন্তু 1 টাকাও কিন্তু পাচারের টাকা বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয় নাই। যেহেতু এই টাকাগুলো বাংলাদেশের মানুষের টাকা,
সাধারণ মানুষের টাকা, ট্যাক্সের টাকা, এই টাকাগুলো যদি বাংলাদেশে ফেরত আনা না যায় তাহলে আতঙ্ক পুরোপুরি কাটবে বলে আমার মনে হয় না। মূল্যস্ফীতি বলি, মুদ্রাস্ফীতি বলি, তারপর হচ্ছে সাধারণ জীবন মানের ব্যয় বেশি বলি, সবগুলো এবং আমাদের কিছু পণ্যের যে উৎপাদন খরচ করতে গিয়ে যে মূল্যের ব্যয় বৃদ্ধি সেটা আমরা দেখছি। একদিকে এতে করে কিন্তু সাধারণ মানুষের খুব একটা উপকৃত হচ্ছে না। আমরা চাই অর্থনৈতিক স্থিতিশীল অবস্থায় থাকুক এবং তার প্রভাব সাধারণ মানুষ যারা আছে, আমরা যারা আছি তাদের উপর প্রভাব, সাধারণ মানুষের প্রভাব না বলে এই অর্থনৈতিক আতঙ্ক কাটুক আমাদের যায় আসে না। আমরা চাই আমার সাধারণ মানুষের জীবনযাপনটা যেন ঠিক থাকে এবং মানে ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু রাখা যায়। আমাদের যে অর্থনীতির মূল চালিকা শক্তি যে আমাদের প্রবাসীরা কিন্তু অলরেডি রেমিটেন্স পাঠানো শুরু করেছে এবং মোটামুটি ভালো রেমিটেন্স আসছে। সেই দিকে হয়তো দেশের অর্থনীতিটা কিছুটা ভালো হতে পারে, কিন্তু আরেকটি যে বিষয়টা হলো মানুষ একটু আতঙ্কের মধ্যে এখনও রয়ে গেছে, যেটা এখানে রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে এবং দেশের যে অস্থিরতা বিরাজ করছে এটা যদি স্থিতিশীল অবস্থায় না আসে, ব্যবসায়ীরা কিন্তু ইনভেস্টমেন্টে যাচ্ছে না এবং এই ব্যবসায়ীদেরকে নিরাপত্তার ব্যাপার আছে, আর অর্থনৈতিক নিরাপত্তার যে আন্দোলনটা মানুষজন করছে এবং মানুষজন যে অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, তাদের ক্রয় ক্ষমতার বাইরে যে জিনিসপত্র চলে গেছে, এইগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে মনে হয় স্বস্তি ফিরে আসবে। বিভিন্ন ক্ষেত্রে যে অর্থনৈতিক নৈরাজ্যটা, বিশেষ করে লুটপাটের এবং অর্থ পাচারের, ওই বিষয়টা আপাতত বন্ধ আমার মনে হচ্ছে। তো সেটা নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের হিসাব আছে, সেই অনুযায়ী যে আমি হিসাব করি তাহলে অবশ্যই আতঙ্ক অনেকটা কমে গিয়েছে। তবে আমরা শঙ্কামুক্ত কখনোই নই, কারণ ব্যাংকগুলোকে এখনও অর্থ ছাপিয়ে নতুন টাকা ছাপিয়ে সাপোর্ট দিতে হয়েছে সম্প্রতি। তো সব মিলে আমাদের মূল্যস্ফীতিও কিন্তু কমে নেই, মূল্যস্ফীতি বরং বেড়েছে। সেই হিসাবে বাংলাদেশ ব্যাংক যেটা বলছে হয়তো সাময়িকভাবে এটা আতঙ্কটা কেটেছে। ইদানিং আমার মনে হইতেছে যে অনেকটা তারল্য সংকট থেকে এবং এই যে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির যে এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি এবং গ্রাহকের মধ্যে অনেকটা আশ্বস্ততা আসছে এবং যথেষ্ট স্বাভাবিক অবস্থা ফিরে আসছে বলে আমি মনে করি আর কি। গেল 5 মাসে দেশের অর্থনীতিতে সৃষ্ট আতঙ্ক অনেকটাই কমে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক। আমাদের কথায় আমি এম এস হামাদ শুনবো বাংলাদেশ ব্যাংকের এমন মন্তব্যে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানব শক্তি। এই মানব শক্তিকে যদি আমরা আমাদের অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করি, তাদেরকে যোগ্য তৈরি করি এবং আমরা বিদেশে এই মানবগুলোকে যোগ্য মানবগুলোকে স্থানান্তর করি, তাহলে আমাদের এই যে উন্নতির গ্রাফটি আরও উন্নীত হবে। যেমন উদাহরণ হিসেবে আমাদের সৌদি আরবের বা দুবাইয়ের 1 টাকা সমান আমাদের দেশে 33 টাকা 2 পয়সা বর্তমানে। তাহলে 1 লক্ষ টাকা যদি উপার্জন করে তাহলে এখানে বাংলাদেশে 33 লক্ষ টাকা উপার্জন হবে। সেক্ষেত্রে আমাদের যে এই অর্থনৈতিক গ্রাফটি আরও ডেভেলপ হবে বলে আমি আশা করছি এবং আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে। অবশ্যই ব্যাংকিং ব্যবস্থা দেশের অর্থনীতিকে একটা গতিশীলতার দিকে যাক, এই প্রত্যাশা আমাদের সবসময় সাধারণ মানুষের। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি যে বাজারে কিছুটা হলে কাঁচা বাজারে স্থিতিশীলতা ফিরে আসছে। এভাবে যদি বাজার নিয়ন্ত্রণ হয়, আমাদের অর্থনীতি নিয়ন্ত্রিত হয়, তাহলে আমাদের দেশে মানে ইতিবাচকতার দিকে আমাদের সাধারণ মানুষ যাবে, দেশের আর্থসামাজিক অবস্থা যাবে। রাজনৈতিক দলগুলো যে কাজটা করে সেটা হচ্ছে যে তাদের ভোটার কালেকশনের জন্য বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে, কিন্তু সেটা থেকেও যে বিরত থাকা উচিত। শুধু ভোটের রাজনীতি করলে হবে না, বাংলাদেশের রাজনীতি করতে হবে দেশটাকে উন্নয়নের জন্য। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।